আসসালামু আলাইকুম, আমি জুবাইর মাহমুদ ইফাত আছি আপনাদের সাথে আলকেনস্টাইনের পক্ষ থেকে। আজকে আমরা চলে এলাম সিভিক্স বা পৌরনীতি ও সুশাসনের আরও একটি নতুন রিভিশন ক্লাস নিয়ে, যেখানে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন এবং এর মধ্যে থাকা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের সিভিক্স ফার্স্ট পেপারের এই ক্ষেত্রে আমরা যদি দেখি টেস্ট পেপার সলভিং বা রিভিশন ক্লাসের এই ক্ষেত্রে আমরা প্রথমে আসি ঢাকা 2022-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন, যেই ক্ষেত্রে আমাদের ক কতে বলা আছে এককেন্দ্রিক সরকার কি এবং খতে বলা আছে দায়িত্বশীল সরকার বলতে কি বোঝায়। তো আমি এই একটি কথা সবসময় বলে থাকি, যেটা হলো তোমার প্রতিটা ক্লাস শুরুর পূর্বে তোমরা অবশ্যই দেখে নিবা যে প্রতিটি সৃজনশীলের পূর্বে তোমরা অবশ্যই দেখে নেবে যে সেক্ষেত্রে তোমাদের ইগুলা কতটুকু পারো। ক এবং খ যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা ওই সৃজনশীলটি ভালো করবা এবং ভালো নাম্বার পাবা। কিন্তু যদি তোমরা ক এবং খ ভালো মতো না পারো, এবং এই দুইটা দিয়েই কিন্তু তোমার ম্যাথের মতো নাম্বার দেয়, যেটাতে তুমি 3-এ 3 পেতে পারো, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি তুমি দেখো একটু ল্যাকিংস থাকে, তোমার যদি ল্যাকিংস থাকে ভালো মতো না পারো দুইটার একটা বা দুইটাই যদি না পারো, তাহলে কিন্তু তোমার এই ক্ষেত্রে অটোমেটিক্যালি তোমার নাম্বারটা কমে যাবে। তো সবসময় ট্রাই করবা যে এই দুইটার উপরে নজর দেওয়ার, যে এই দুইটা বিষয় যদি তুমি খুব ভালো মতো পারো তবেই কেবল তুমি এই সৃজনশীলটা অ্যান্সার করবা। তো আমরা দেখি যে এককেন্দ্রিক সরকার আসলে কি। এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যে যেই ধরনের শাসন ব্যবস্থায় তোমার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটি একক, অখণ্ড ও সুসংঘবদ্ধ কেন্দ্রের কাছে ন্যস্ত থাকে, ঠিক আছে। আমাদের সরকার ব্যবস্থা মেইনলি দুই ধরনের, একটা হলো এককেন্দ্রিক, একটা হলো যুক্তরাষ্ট্রীয়। তো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হলো সেটা যেখানে আর কি মূলত একটা কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা ডিভাইডেড হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেমন ভারত, পাকিস্তান, ওইসব দেশে কিন্তু আমাদের অঙ্গ প্রদেশ থাকে, ওইসব প্রদেশগুলোতেও ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাদের আলাদা আলাদা, এবং তারা ওইটা অনুযায়ী তাদের রাজ্যগুলো পরিচালনা করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তুমি এই ক্ষেত্রে একটা কেন্দ্র থেকে, অর্থাৎ যে মেইন কেন্দ্রটা, এই জায়গা থেকে এই ক্ষমতাটা পরিচালিত হয় বা এই জায়গা থেকে দেশটা পরিচালিত হয়। এটাই হলো তোমার এককেন্দ্রিক সরকার, ঠিক আছে। তো আমরা যদি তোমার খতে যাই, খতে বলা হচ্ছে দায়িত্বশীল সরকার বলতে কি বোঝায়। দায়িত্বশীল সরকার বলতে মূলত আমাদের মন্ত্রিপরিষদ বা সংসদীয় যে সরকার ব্যবস্থাটা আছে সেটাকে বোঝানো হয়। কারণ এই ক্ষেত্রে মন্ত্রিপরিষদরা সরকার প্রধানের নিকট জবাবদিহি করতে বাধ্য, এবং মন্ত্রী কিংবা যারা সংসদ সদস্য তাদেরকে আসলে জনগণ দ্বারা তারা নির্বাচিত হয়, অর্থাৎ তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। এবং তাদের প্রতি যদি অনাস্থা প্রকাশ করা হয়, ঠিক আছে, তাহলে অনাস্থা প্রকাশ করা হলে তাদের পদত্যাগ করতে হয়, কিংবা তাদের জবাবদিহিতা করতে হয়, কিংবা তারা যদি এসব না করে তাদেরকে শাস্তি পেতে হয়। এর জন্য মন্ত্রী পরিষদ বা সংসদীয় পরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা এটাকে দায়িত্বশীল সরকার বলা হয়। তো আমরা যদি যাই গতে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে মিস্টার নাইমের দেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য বলো। তো মিস্টার নাইমের দেশের সরকার ব্যবস্থাটা কি, আসলে আমরা দেখি যে মিস্টার নাইমের দেশে প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ, ঠিক আছে। আইনসভার নিকট তারা কিন্তু আসলে কাজের জন্য দায়বদ্ধ থাকে, ঠিক আছে। তো এটা আসলে কোন সরকার ব্যবস্থা? এটা হলো আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ কিংবা সরকার প্রধান আইনসভার নিকট তাদের জবাবদিহি করতে হয়, এবং তারা ওর প্রতি তারা দায়িত্বশীল থাকে। তো আমরা বুঝতে পারি মিস্টার নাইমের দেশের সরকার ব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তো যে শাসন ব্যবস্থা, এই ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা দিব 2 নম্বর প্যারাতে। তো যে শাসন ব্যবস্থায় তোমার কি করা হয়, যে শাসন ব্যবস্থায় মন্ত্রী বা রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী কিংবা সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা, তারা ইসের প্রতি থাকে, কি বলে, আইনসভার নিকট যৌথভাবে আইন পরিষদের নিকট দায়ী থাকে, সেটাকে বলা হয় তোমার দায়িত্বশীল সরকার ব্যবস্থা, কিংবা বলা হয় তোমার মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়। কিন্তু এবং আমরা উদ্দীপকে তারপর 3 নম্বর ইসে আসবো, যে উদ্দীপকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ আইনসভার নিকট দায়বদ্ধ, ঠিক আছে। তো এটা দায়বদ্ধ যেহেতু, এই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব, ঠিক আছে। এটা আমাদের এই ক্ষেত্রে প্রয়োগমূলক হবে। আর প্রয়োগমূলকে আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু তোমার আলাদা কোনো
নাম্বার দেওয়া হয় না, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তোমার এই বিষয়গুলো তোমার এইটার জন্য এই প্রয়োগের জন্য 1 থাকে এবং আগের যে দুইটা প্যারা এই দুইটা প্যারার জন্য এইটার জন্য 1 এবং এই অংশটুকুর জন্য 1 দেওয়া হয়। তো এই প্রয়োগমূলকে আমরা এসে যেটা পূর্বে বলেছি সেটা হলো এই প্রয়োগমূলকে এসে তোমরা আগের যে বিষয়টা করেছো ব্যাখ্যা করেছো এই ক্ষেত্রে এই ব্যাখ্যার বিষয় এবং উদ্দীপকের এই বিষয়গুলোকে তোমরা এই ক্ষেত্রে কম্পেয়ার করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলোকে কম্পেয়ার করবা, ঠিক আছে। এটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার এই ক্ষেত্রে তুমি 1 পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে ডেফিনেশন এবং বৈশিষ্ট্যগুলো সঠিক রাখলে তুমি 1 পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে তোমার এইটুকুর জন্য তোমাকে 1 দেওয়া হবে। অতএব তুমি এই ক্ষেত্রে কিন্তু তুমি 3 এ 3 মার্কস পেয়ে যাচ্ছ এই ক্ষেত্রে কোনো রকম দ্বিধা ছাড়া, ঠিক আছে। তার মানে আমরা একটা সৃজনশীল 6 মার্কসের মধ্যে কিন্তু আমরা অলরেডি 6 মার্কস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে সবসময় এইভাবে। তো আমরা যদি ঘতে যাই, ঘতে আমরা দেখতে পারবো যে ঘতে বলা হচ্ছে তোমার উদ্দীপকে উল্লিখিত মিস্টার নাইমের সরকার ব্যবস্থা এবং মিস্টার জনের সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। তো মিস্টার জনের সরকার ব্যবস্থাটা কি, মিস্টার জনের সরকার ব্যবস্থাটা কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি এই ক্ষেত্রে কিন্তু তার দেশের সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়, এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আইনসভার নিকট দায়ী নয়, অর্থাৎ এটা হলো আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলো মিস্টার জনের এবং মিস্টার নাইমেরটা হলো আমাদের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তো এদের মধ্যে আমাদের তুলনামূলক একটা আলোচনা করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই ক্ষেত্রে বোঝাতে হবে যে আসলে এই দ্বিতীয় প্যারার মধ্যে আমাদেরকে বলতে হবে যে আসলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি এবং রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি। এই দুইটা বিষয় যখন আমরা এই ক্ষেত্রে ডেফিনেশনে তুলে ধরবো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা অনুধাবনের ক্ষেত্রে আরো 1 এই ক্ষেত্রে যুক্ত হয়ে যাবে। এবং তারপর আমরা যেটা বলি যে সবসময় যে তোমার 3 নম্বর প্যারাতে এসে তুমি এই ক্ষেত্রে বলবা যে তোমার যে আসলে উদ্দীপকের সাথে এটা কিভাবে মিলে। যেমন মিস্টার নাইমের যে সরকার ব্যবস্থাটা এটা আসলে কি জন্য এটা তোমার মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং কি জন্য মিস্টার জনেরটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই দুইটা বিষয় যখন তুমি করবা তারপরে তোমার এই দুইটার মধ্যে তোমার তুলনামূলক কি করার জন্য তুমি একটা ছকের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরবা এবং ছকের মাধ্যমে যখন এই বিষয়টা তুমি তুলে ধরবা তখন কিন্তু অবশ্যই তোমার এই বিষয়টাকে তোমার আরো বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ট্রাই করবা যে এই বিষয়টা এই ছকটাকে তুমি একটু করে দিতে, কালার পেন ইউজ করতে, কারণ কালার পেন ইউজ করার ফলে টিচার তোমার এই বিষয়টার প্রতি আরো আলাদাভাবে একটা নজর দিবে এবং তোমার যেটা দেখা হয় যে এই সব বিষয়গুলোতে নাম্বার তোলা আমাদের জন্য কষ্ট হয়, কিন্তু যখন তুমি এই ধরনের কালার পেন ইউজ করবা কিংবা আলাদা প্যারা ইউজ করবা এবং এই ক্ষেত্রে নাম্বারিং ইউজ করবা তখন কিন্তু এই বিষয়গুলোতে তোমার অনেক বেশি নাম্বার এসে পড়ে, নাম্বার ক্যারি করে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো এই বিষয়গুলোতে তুমি রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, ঠিক আছে, রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার তুলনামূলক একটা করবা, আলোচনা করবে এবং এর ফলে কিন্তু তোমার তারপর তুমি একটা এই ক্ষেত্রে তোমার একটা কনক্লুশন এই ক্ষেত্রে নিচে একটা কনক্লুশন দিয়ে দিবা। এর ফলে কিন্তু তোমার এই ইস্যুর মধ্যে তুমি অ্যাটলিস্ট 3 বা 4-এ 4ও পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা ম্যাথের মতো আমাদের কাজ করবে, যদিও কিন্তু এটা আমাদের একটা রিটেন সাবজেক্ট যে ক্ষেত্রে আমাদের ম্যাথ বা কাট মার্কস একদম পাই টু পাই মার্কস পার হিসাব নেই, কিন্তু যখন তুমি টিচারকে উদ্বুদ্ধ করবা যে না আমার খাতাটা অন্যরকম, আমার খাতাটা একটু ভালো, তখন কিন্তু টিচার তোমাকে অবশ্যই সেই অনুযায়ী নাম্বার প্রদান করবে। আচ্ছা, যদি আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নে যাই, দ্বিতীয় প্রশ্ন ঢাকা বোর্ড 2022 থেকে আবার আসছে। তো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সরকারের অঙ্গ কয়টি, সরকারের অঙ্গ কয়টি বলো তো। সরকারের অঙ্গ অবশ্যই আমরা জানি এটা সরকারের অঙ্গ হলো 3টে, যেটি হলো একটা আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। এবং তারপর খতে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো। আমরা প্রিভিয়াস যতগুলা ক্লাস করেছি তার প্রত্যেকটির মধ্যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বিষয় করা হয়েছে। তো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটার মধ্যে ট্রিপল স্টার দিয়ে রাখবা। এবং বিচার বিভাগের স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় যে সরকারের যে বিভাগ বিচার বিভাগ সেটা তোমার স্বাধীন থাকবে, ঠিক আছে, স্বাধীন। তুমি এই ক্ষেত্রে তুমি প্রথম প্যারাতে দিবা যে বিচার বিভাগের স্বাধীনতার অর্থ কি বা বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়। এবং এই ক্ষেত্রে যদিও প্যারা দেওয়া হয় না, তুমি এই ক্ষেত্রে একটা আলাদা একটা প্যারা দিয়ে দিবে। এই ক্ষেত্রে এটা দ্বিতীয় প্যারাতে রাখবা, দ্বিতীয় প্যারাতে রাখলে তোমার বোঝা যাবে যে আলাদা একটা প্যারাই অনুধাবনমূলক অংশটুকু এই ক্ষেত্রে ভেসে উঠবে। এবং এই ক্ষেত্রে তুমি বিচার বিভাগের কার্যকারিতা এবং বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে কি হবে, ন্যায় বিচার হবে, সুবিচার পাওয়া যাবে। তারপর অন্যান্য যে বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ তাদের তোমার তাদের
জবাবদিহিতা, স্বচ্ছতা, এই বিষয়গুলো কিন্তু তোমার প্রকাশ পাবে। ঠিক আছে, এইটাই মূলত আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে বোঝায়। তো আমরা যদি এবার গতে যাই, গতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ক রাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা। ক রাষ্ট্রে আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে যে শাসক দল ব্যতীত, রাষ্ট্রে শাসক দল ব্যতীত অন্য কোনো দল নেই। তার মানে এই ক্ষেত্রে দল কিন্তু আমাদের একটি, ঠিক আছে, একটি দল, এবং উৎপাদন ও বন্টন ব্যবস্থা মালিকানার পরিবর্তে রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার ব্যক্তি মালিকানা কিছু নেই, এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা হলো তোমার রাষ্ট্রীয় মালিকানা। তো এটা কোন সরকার ব্যবস্থায় হয়? এটা কিন্তু আমাদের হয় সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, যেটা আমাদের ইকোনমিক্সে আমরা পড়েছি যে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় তোমার এক দল থাকে। এক্ষেত্রে যে 10,000 টাকা দামের চাকরি করে এবং যে 1 লাখ টাকা দামের চাকরি করে তাদের সমান একরকম বাড়ি হবে। যেমন আমরা ক্যান্টনমেন্টগুলোতে গেলে বা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আবাসনগুলোতে গেলে আমরা দেখতে পারি সবার বাড়ি একরকম, সবার ফ্ল্যাট একরকম, এইরকম বিষয়গুলো হয়। ঠিক আছে, যে সবার বাড়ি একই উচ্চতায় থাকবে। যেমন আমাদের চীন কিংবা রাশিয়ায় কিংবা পূর্বের যে সোভিয়েত ইউনিয়ন ছিল ওই সব দেশে তোমার এই ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ, ভারত কিংবা তুমি ইউকে, ইউএস, এই সব দেশগুলোতে কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকে। তো এই ক্ষেত্রে আমরা যখন দিলাম যে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, কেন সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং এটার বৈশিষ্ট্য কি, এটার সংজ্ঞা কি, এই বিষয়গুলো আমরা এই দ্বিতীয় প্যারার মাধ্যমে তুলে ধরবো, যেটা অনুধাবন হবে। ঠিক আছে, যে তুমি কেন এটা অনুধাবন করলা, এই বিষয়গুলোতে বলা যাবে যে আমরা যেহেতু এক্ষেত্রে সরকারি মালিকানা থাকে, ব্যক্তি মালিকানা থাকে না, ঠিক আছে, অর্থনৈতিক সাম্য থাকে, এই বিষয়গুলো যখন তুমি তুলে ধরবা এটা রাখবা। এবং তারপর তুমি তৃতীয় প্যারাতে অর্থাৎ প্রয়োগমূলক প্যারাতে এসে তুমি এই ক্ষেত্রে এই বিষয়টাকে তুলনা করবা যে এই ক্ষেত্রে অন্য কোনো দল নেই, যেটা আমরা দেখতে পারি যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে না, কিংবা উৎপাদন ও ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্র কর্তৃক হয়, যেটা আমাদের সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় থাকে। এই বিষয়গুলো তুমি তুলে ধরে তুমি এই বিষয়টাকে করবা, যে জাস্টিফাই করবা যে না এটা গতে আমাদের সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে। তো তারপর আমরা যাই যে ঘতে বলা হচ্ছে ক ও খ রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ কোনটি। এখন কতে তো আমরা জানি যে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে, তো খতে আসলে কোনটা আছে? খতে আমরা যদি দেখি যে খতে বলা হচ্ছে খ রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং জনমতকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তো এটা আসলে কোন ধরনের সরকার ব্যবস্থা? এটা হলো আমাদের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আমরা এটার এই দুইটা বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছি। তো যদি আমরা যাই ঘতে আমরা দেখতে পারি যে তোমার বলা হচ্ছে এর মধ্যে তোমার কোনটি পছন্দ। তো তুমি আর প্রথমে একদম প্রিসাইজলি অ্যান্সার করতে হবে যে আসলে তোমার কোনটা পছন্দ, তোমার ক পছন্দ নাকি খ পছন্দ। তুমি এই ক্ষেত্রে এরকম না যে তুমি ক অ্যান্সার যদি বলো যে সমাজতান্ত্রিক দেশ তোমার পছন্দ, তোমার নাম্বার কেটে দিবে, বা যদি বলো গণতান্ত্রিক এই পছন্দ, তোমার নাম্বার কেটে দিবে, এরকম না। এটা তুমি যেটা দিবে এবং সেই অনুযায়ী তোমার লজিক যুক্তি দিয়ে এটাকে বুঝাইতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে উত্তরদাতা বা বেশিরভাগ ছাত্র যেটা করতো সেটাই করেছে, যে এই ক্ষেত্রে আমাদের খ বা গণতান্ত্রিক যেই ব্যবস্থাটা আছে এটাকে আমাদের দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে পছন্দ করার বিষয়। ঠিক আছে, এই অংশটুকু রাখলা। তারপর তুমি এই ক্ষেত্রে দ্বিতীয় প্যারাতে এসে এই ক্ষেত্রে ওই বিষয়টা তুলে ধরা হয়নি, বাট তুমি যখন সেকেন্ড প্যারায় আসবে, সেকেন্ড প্যারায় এসে তুমি অবশ্যই এই ক্ষেত্রে আলাদাভাবে বুঝাই দিবা যে কেন এটা সমাজতান্ত্রিক দেশ কোনটা এবং খ কেন গণতান্ত্রিক দেশ। তাদের এই যে আমাদের উদ্দীপকের যে এইগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তুলে দিয়ে তুমি বলবা যে এই কারণে ক একটা সমাজতান্ত্রিক দেশ এবং খ একটা গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি তুলে ধরবা। তুলে ধরার পরে তারপর তুমি একটা প্যারা করতে পারো। একটা প্যারার মাধ্যমে তুমি এই ক্ষেত্রে বলতে পারো যে আমাদের তোমার কেন কোনটা পছন্দ। ঠিক আছে, তুমি এই ক্ষেত্রে ধরো ক রাষ্ট্র দিলা বা সমাজতান্ত্রিক, আর এই ক্ষেত্রে তুমি খ রাষ্ট্র দিলা। তারপর তুমি এখানে বললা যে ক রাষ্ট্রে ব্যক্তি মালিকানা থাকে না, কিন্তু খ নামক রাষ্ট্রে ব্যক্তি মালিকানা থাকে। এই ক্ষেত্রে তোমার নিজের কোনো পছন্দ থাকে না, এই ক্ষেত্রে তোমার নিজের একটা পছন্দ থাকে। তারপরে এই ক্ষেত্রে তুমি মনে করো সাম্য থাকে যদিও, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার সাম্য থাকারই থাকে। এরকম দুই দেশেরই কিছু দিবা, সুযোগ সুবিধা দিবা। তারপর তুমি বলতে পারো যে যদিও ক নামক সমাজতান্ত্রিক দেশটিতে কিছু সুবিধা আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে আমার পছন্দ অনুযায়ী এবং আমার চয়েস অনুযায়ী এই খ নামক যে রাষ্ট্রটা অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যে দেশটিতে আছে এই দেশটি আমার পছন্দ। ঠিক আছে, এই বিষয়টা তুমি করে দিলা। তারপর 3 নাম্বার সৃজনশীলে যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো একটা ছক দেওয়া আছে, ছকে বলা আছে 3টা ঘর দেওয়া আছে। এক্ষেত্রে এটার মধ্যে প্রশ্নবোধক আছে এবং এইটা শাসন বিভাগ, এটা বিচার বিভাগের কথা বলা আছে এবং উপরে সরকার বিভাগের কথা বলা আছে। অর্থাৎ আমরা এক্ষেত্রে কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে এই প্রশ্নবোধক চিহ্নটি হলো আমাদের আইন বিভাগ। ঠিক আছে, আইন বিভাগের কথা বলা আছে।
তো এবার আমরা দেখি যে আসলে ক এবং খ আমরা পারি কিনা। কতে বলা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, সংসদ। আর তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই বিষয়টা কিন্তু আমরা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে পড়ে আসছি যে এর প্রবক্তা কে? এর প্রবক্তা হলো আমাদের মন্টেস্কু, ঠিক আছে, মন্টেস্কু হলো এর প্রবক্তা, ঠিক আছে। এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করা হয়েছিল। তারপর আমি যদি বলি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে আসলে বোঝায় যে তোমার একটি সরকারের যে তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, তাদের প্রত্যেক অনুযায়ী একটা ক্ষমতা তোমার ভাগ করে দেওয়া থাকবে, কেউ কারো ক্ষমতায় হস্তক্ষেপ করবে না, যে যার নিজের পাওয়ারগুলো এক্সারসাইজ করবে, ঠিক আছে। এইটাই হলো আমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ঠিক আছে। এই বিষয়টাই তোমার এখানে তুলে ধরা আছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়। প্রথমে এটা বলবে যে এই যে এইখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে যে পৃথক পৃথক বিভাগের উপর যেই তাদের যে ক্ষমতার যেই ইগুলো আছে এগুলোই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তাদের আলাদা আলাদা যে ক্ষমতা আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আর তারপর তুমি এটা বলবা যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ থাকলে কি হয় বা কে কি কাজ করে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলে কি লাভ বা কি ক্ষতি, এই বিষয়গুলো তুলে ধরলাম। আর একটা এক্সট্রা যদি তুমি তখন মনে থাকে এই ব্যক্তির নাম, তাহলে ওনার প্রবক্তার নামটাও তুমি দিয়ে দিতে পারবে, এটা একটা ভালো গুড সাইন হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের গতে আসি, গয়ের অ্যান্সারটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি যে আমাদের এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আমাদের মেইনলি বোঝানো হচ্ছে যে আমাদের আইন বিভাগ। তো আইন বিভাগ তার কার্যাবলী এখানেই করা হয়েছে। তো প্রথমেই যদি আমরা এই গতে যাই, প্রথমেই তোমার প্রথম প্যারাতে তোমার দেওয়া উচিত যে এখানে আসলে বলতে কি বোঝায়, কোন বিভাগটি বসবে। এখানে যে তুমি এই দেখো এখানে চিহ্নিত দ্বারা আইন বিভাগকে বোঝানো হয়েছে, এটা প্রথমে লিখে দিল, এর জন্য তুমি 1 মার্কস পাবা, ঠিক আছে। এবং তারপর তুমি এখানে তুমি বললা যে কেন এটা বসবে, এই কারণটা বললা, কারণ তুমি জানো যে একটা সরকারের মধ্যে 3টা বিভাগ থাকে এবং এর মধ্যে বাকি 2টা বিভাগের কথা বলা আছে, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কথা বলা আছে। তার মানে আমরা জানি যে সরকার ব্যবস্থা যেহেতু আরেকটি বিভাগ, সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে কোনটা? প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে আইন বিভাগ, ঠিক আছে। এই বিষয়টা তুমি বলে দিলা এবং তারপর তোমার এই ক্ষেত্রে কার্যাবলীগুলো তুমি ব্যাখ্যা করলে, ঠিক আছে। এবং কার্যাবলী এই ক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে একদম গণহারে এই ক্ষেত্রে তোমার প্যারা দিয়ে বলা আছে, বা তোমার এই প্যারা দিয়ে বলা যে তোমার সুন্দর হবে এখানে পয়েন্ট করে যদি দাও যে 1 2, ঠিক আছে। যেমন প্রধান কাজ দেওয়া আছে আইন প্রণয়ন করা, এটা দিলা যে আইন প্রণয়ন। তারপর কলম দিয়ে এখানে বললা যে একটি দেশের আইন বিভাগ ওই দেশের আইন প্রণয়ন করে থাকে, ঠিক আছে, বা আইন রদ করে থাকে, এটা দিলা। তারপর দিলা তুমি এই ক্ষেত্রে শাসন বিভাগকে আইনসভা, সরকারের আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, এটা দিলা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, ঠিক আছে, এইভাবে তুমি দিলা, ঠিক আছে। তারপর এটা কলম দিয়ে বললা যে এই ক্ষেত্রে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তারপর দিলা যে তারা এটার পাশাপাশি বাজেট নিয়ন্ত্রণ করে, কর আয় ব্যয় বরাদ্দকরণ করে, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি 3 দিয়ে বললা যে এই ক্ষেত্রে বাজেট, ঠিক আছে। বাজেট দেওয়ার পরে তারপরে এই ক্ষেত্রে তুমি বললা যে তারা অর্থনৈতিক যেসব বিষয়গুলো আছে বরাদ্দকরণ বা জনগণের জন্য জীবনযাত্রার মানকে প্রভাবিত করে, এই বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করে। এইভাবে যখন তুমি পয়েন্ট করে দিবা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে এবং আলটিমেটলি তোমার নাম্বারটাও কিন্তু এটা ইনক্রিজ করতে সহায়তা করবে। আমরা যদি ঘতে যাই, ঘতে দেখো বলা আছে উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে বিভাগের অপর 2টি বিভাগের সাথে সম্পর্ক মূল্যায়ন করো, ঠিক আছে। এইখানে আইন বিভাগের সাথে আমাদের শাসন বিভাগ এবং বিচার বিভাগের সম্পর্ককে বর্ণনা করতে মূল্যায়ন করতে বলা হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা বলবো, দেখো তুমি এটার কিন্তু 3টা বিভাগ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন একটা মানুষের যদি তুমি বডিকে 3 ভাগ করো, একটা মাথা ভাগ করো, তারপর পেট অবধি একটা ভাগ করো, পা কোমরের নিচ অবধি একটা ভাগ করো, তুমি কিন্তু কোনো অংশ ছাড়া একজন পরিপূর্ণ মানুষ হইতে পারবা না, ঠিক আছে। যেমন তোমার পা না থাকলে তুমি হাঁটতে চলতে পারবা না, কিংবা তোমার হাত না থাকলে কিছু ধরতে পারবা না, তুলতে পারবা না, আর মাথা না থাকলে তো তুমি চিন্তাই করতে পারবা না। ঠিক একইভাবে যখন এই সরকারের 3টা বিভাগ থাকে, তুমি তখন 3টাকে তোমার কাজে লাগাইতে হবে এবং একটা ছাড়া আর একটা। যেমন আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা এবং শাসন বিভাগের কাজ হলো সেই আইনগুলো সুষ্ঠুভাবে প্রণয়ন করা হচ্ছে কিনা সেই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী দেশকে পরিচালনা করা। এবং যখন বিচার বিভাগের কাজে আসবে, তখন বিচার বিভাগ দেখবে যে কোনো আইন যদি ভঙ্গ করা হয় বা ভুল আইন যদি প্রয়োগ করা হয়, সেই বিষয়গুলোকে তোমার বিচার বিভাগ তার নিজের মধ্যে এনে বিচার করবে, ঠিক আছে। এই বিষয়গুলো হলো তোমার এই 3টা বিভাগের কাজ। তো এই বিষয়গুলো তুমি
ক্রোনোলজিক্যালি তোমার এইভাবে তুমি ভাগ করে বলবা যে তারা এইভাবে কাজ করে, ঠিক আছে, উদাহরণ দিবা, তারা এইভাবে তাদের একজন আরেকজনকে সহায়তা করে। অতএব আমরা বুঝতে পারি যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সাথে সম্পর্কযুক্ত এবং তারা একে অপরের সাথে তোমার মুদ্রার এপিঠ ওপিঠের মতো তারা কাজ করে, ঠিক আছে, এইভাবেই করলাম। তারপর দেখো আমাদের রাজশাহী বোর্ড 2022-এ আসা একটা সৃজনশীল কোশ্চেন। এই ক্ষেত্রে দেখো গণতান্ত্রিক সরকার বলা হচ্ছে, তার মানে ক সরকারও গণতান্ত্রিক, খ সরকারও গণতান্ত্রিক, কিন্তু দুইটা সরকার প্রধান আলাদা। এই ক্ষেত্রে সরকার প্রধান প্রধানমন্ত্রী, এই ক্ষেত্রে সরকার প্রধান কে, এই ক্ষেত্রে সরকার প্রধান রাষ্ট্রপতি। আর এই ক্ষেত্রে দেখো আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, এটা আমরা বুঝতে পারি, আর এটা হলো আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার একটা বৈশিষ্ট্য দেওয়া আছে যে তারা আইনসভার নিকট দায়ী থাকে, আর শাসন বিভাগ আইনসভার নিকট দায়ী নয়, এই বিষয়কে বোঝানো হয়েছে। দেখো সাম্য কি, প্রথম কোশ্চেনটা আছে সাম্য কি। আমরা চ্যাপ্টার 3-তে কিন্তু আমরা সাম্য কি এই বিষয়টা বুঝতে পেরেছি। সাম্য হলো যে মানুষে যে নির্বিশেষে ধর্ম ভেদে সবার মধ্যে যে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা, ঠিক আছে, সমান সুযোগ, এটাই হলো আমাদের সাম্য। তারপর আমাদের খতে বলা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমরা অলরেডি পড়ে আসছি, এটা আমাদের আর এখন দেখার দরকার নেই। তারপর আমরা যদি দেখি যে খ সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্যবস্থার মিল রয়েছে, এই যে খ এর সাথে কোন ব্যবস্থার মিল রয়েছে, খ এর সাথে আমাদের মিল রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং তারপরে তুমি তার কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য, তারপর তার গুরুত্ব, এই বিষয়গুলো তুমি তুলে ধরবা, তার কার্যক্রম, ঠিক আছে, এই বিষয়গুলো তুমি তুলে ধরবা। এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমাদের ইসের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে একই বিষয় যে বলা হচ্ছে প্রথমে সরকার ব্যবস্থার সাথে রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থার সাথে মিল রয়েছে, তারপর রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি এই বিষয়টা দেওয়া আছে। তারপরে এই ক্ষেত্রে উদ্দীপকের সাথে তোমার এক্ষেত্রে মিল করে দেওয়া আছে যে উদ্দীপকে এই বিষয়গুলো বোঝানো হয়েছে। এবং আমরা জানি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আমার পাঠ্য বই অনুযায়ী জানি যে এই বৈশিষ্ট্যগুলো থাকে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অতএব আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে আমরা একটা কনক্লুশন দিয়ে দেবো যে অতএব আমরা বুঝতে পারি যে উদ্দীপকে খ সরকার ব্যবস্থার সাথে বৈশিষ্ট্য এবং পাঠ্য বই অনুসারে আমরা বুঝতে পারি যে এটা আসলে রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তারপর দেখো আমাদের ঘতে বলা আছে উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থা সমূহ, তার মানে এই ক্ষেত্রে দুইটা সরকার ব্যবস্থা দেওয়া আছে, অবশ্যই ক এবং খ, ঠিক আছে, এবং মধ্যে কোনটি অধিকতর জনকল্যাণকর, তুমি জনকল্যাণকর মনে করো, এই ক্ষেত্রে তুমি যুক্তি দিবা তোমার মতো, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে প্রথমে বলে নেব যে এই ক্ষেত্রে আমাদের দুইটা সরকার ব্যবস্থার কথা বলা আছে। কতে বলা আছে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা এবং খতে বলা আছে আমাদের রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এই দুইটা বিষয় দিবা এবং দেওয়ার পরে তুমি বলবা যে সংসদীয় সরকার ব্যবস্থা কি এবং রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি, দুইটা তুমি দিবা এবং তারপর তুমি কিছু ছক করে দিতে পারো বা পয়েন্ট করে দিতে পারো বা ছক করে দিয়ে তুমি বলতে পারো যে এই বিষয় আছে যে আমাদের রাষ্ট্র পরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এই এবং মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এই তাদের লাভ ক্ষতি এই, ঠিক আছে, এই বিষয়গুলো দেওয়ার পরে তারপর তুমি বলবা যে অতএব আমরা, তারপর তোমার মত অনুযায়ী তুমি দিবা। তুমি যদি সেইভাবে প্রেজেন্ট করো যে না আমার কাছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থাটা পছন্দ হয়েছে, তাহলে তুমি বলবা যে আমার দেশে আমি চাই যে এতে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা থাক। আর যদি তোমার প্রশ্নের অ্যান্সারটা এরকম হয় যে তুমি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে গুরুত্ব প্রদান করেছো, তাহলে তুমি বলবা যে আমি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সাথে বেশি গ্রহণযোগ্যতা পোষণ করছি বা এটাকে আমি চাই যে এটা আমাদের দেশে প্রণয়ন করা হোক, এই বিষয় তুমি দিবা। এইটার ক্ষেত্রে ভাই কোনো বাধা ধরার নিয়ম নাই যে তোমার এইটাই তোমার রাষ্ট্রপতি, এইখানে যেহেতু আমাদের দেওয়া আছে সংসদীয় সরকার ব্যবস্থা অধিকতর জনকল্যাণকর বলা আছে, তোমার এইটাই তোমার অ্যান্সার করতে হবে এরকম না। তুমি যদি এই অ্যান্সারের সাথে একমত হও তাহলে তুমি এটা দিবা, আর যদি তুমি এটার সাথে একমত না হও তুমি এটা নাকচ করে তুমি তোমার মতো অ্যান্সার দেবা। সবাইকে একরকম দিতে হবে এরকম না, ঠিক আছে, মাঝে মাঝে ব্যতিক্রমগুলোই ভালো হয়, ঠিক আছে। তো এটা আউট অফ দ্য বক্স তুমি চিন্তা করতে পারলে ওইভাবে দিতে পারবা।
তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে দ্বিদলীয় সরকার ব্যবস্থা কি। দ্বিদলীয় সরকার ব্যবস্থা আমাদের কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে দ্বিদলীয় সরকার ব্যবস্থা হলো যেই দেশে তোমার দুটি দল তোমার বর্তমান থাকে, ঠিক আছে, যেই সরকার ব্যবস্থায় দুটি দল বর্তমান থাকে। এবং বাংলাদেশ কিন্তু দ্বিদলীয় কোনো সরকার ব্যবস্থা না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু সবসময় আওয়ামী লীগ এবং বিএনপির নাম শোনো বলে এটা ভাবা যাবে না যে বাংলাদেশে দ্বিদলীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশে কিন্তু বহুদলীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে বিএনপি আছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজতে ইসলাম, জামাতে পার্টি, ঠিক আছে, এরকম অনেকগুলা দল আছে, ঠিক আছে, আরও নাম না জানা অনেক অসংখ্য দল আছে। তো দ্বিদলীয় সরকার ব্যবস্থা হলো যেই ব্যবস্থায় দুটি রাজনৈতিক দল থাকে, যেমন ইউকে, ইউএস, এই দেশগুলো কিন্তু আমাদের দ্বিদলীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে। তো আমাদের দেখো রাজনৈতিক অধিকার বলতে কি বুঝে, আমরা কিন্তু এটা পূর্ববর্তী ক্লাসগুলোতে বুঝে আসছি। তারপর আমি যদি তোমাদেরকে বলি দ্বিদলীয় সরকার ব্যবস্থা রাজনৈতিক অধিকার বলতে বোঝানো হয় যে তোমার রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় ব্যক্তি হিসাবে যে অধিকার ভোগ করা হয়, ঠিক আছে। তোমার রাজনৈতিক যেই কর্তব্যগুলা বা রাজনৈতিক যেই অধিকারগুলো তোমার, এটা হলো তোমার রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় তুমি রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য তুমি যেসব সুযোগ সুবিধা পাচ্ছ, ঠিক আছে, যে একটা দেশ পরিচালনার জন্য, এই যে তুমি একটা দেশ পরিচালনার জন্য তুমি 25 বছরের পরে এমপি নির্বাচন করতে পারবা, মানে সংসদ সদস্য, বা 35 বছরের পরে তুমি রাষ্ট্রপতি হওয়ার জন্য এলিজিবল হবা, বা তুমি 18 বছরে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তুমি যে ভোটাধিকার প্রণয়ন করতে পারবে। এই যে অধিকারগুলো তোমাকে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র কর্তৃক দেওয়া হয়েছে, এগুলোই হলো আমাদের রাজনৈতিক অধিকার, ঠিক আছে, এই বিষয়। এবং তারপর তুমি এই বিষয়টাকে কিভাবে লাভ করে বা কি হয়, ঠিক আছে, রাজনৈতিক দল গঠনের অধিকার যেগুলো বললাম, বা ভোটদানের অধিকার, বা রাষ্ট্রপতি হওয়ার অধিকার, সংসদ সদস্য হওয়ার অধিকার, এগুলোই হলো আমাদের রাজনৈতিক অধিকার। গতে বলা আছে উদ্দীপকে ক রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্যবস্থার মিল আছে। ক দেখো 50টি প্রদেশ আছে, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকার এখানে বিদ্যমান। এটা কোন সরকার ব্যবস্থা? এটা হলো আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে। ক হলো আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে। আর যদি আমরা এসে যাই, আর যদি দেখি আমরা এক্ষেত্রে আর খ রাষ্ট্রটি হলো কেন্দ্রীয় সরকার, যেটা হলো আমাদের এককেন্দ্রিক, ঠিক আছে, যেটা আমাদের বাংলাদেশে বিদ্যমান এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। আর এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে আমাদের ইন্ডিয়ায়, তারপর আছে ইউকে, আছে ইউএসএতে, তারপর আছে পাকিস্তান, এইসব দেশগুলোতে কিন্তু তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থাকে। আর এককেন্দ্রিক হলো আমাদের বাংলাদেশে কিন্তু তোমার এককেন্দ্রিক সরকার ব্যবস্থা থাকে। তো পঠিত কোন সরকার ব্যবস্থার সাথে মিলে যায়? এটা হলো আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সাথে মিলে যায়। তারপর তুমি এটা বলবে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কোন কোন দেশে বিদ্যমান, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য কি, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার গুরুত্ব কি, যে কোনো বিষয় তুমি এই ক্ষেত্রে 3 থেকে 5 লাইনের মধ্যে এই ক্ষেত্রে তুমি দিয়ে দিবা। আর এক্ষেত্রে তো বলা হয় যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। তারপর তুমি উদ্দীপকের সাথে এক্ষেত্রে রিলেট করবা যে উদ্দীপকের সাথে আমার পঠিত বিষয় এইভাবে মিলে যায়, অতএব আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের ঘতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থা সমূহের মধ্যে কোনটিকে তুমি বাংলাদেশের জন্য অধিকতর উপযোগী মনে করো। কোনটিকে তুমি অধিকতর উপযোগী মনে করো? বাংলাদেশের জন্য তুমি অধিকতর উপযোগী মনে করতে পারো। এই ক্ষেত্রে আমাদের প্রথমে বলতে হবে যে কতে যুক্তরাষ্ট্রীয় এবং খতে আছে আমাদের এককেন্দ্রিক, খতে আছে এককেন্দ্রিক, কতে আছে যুক্তরাষ্ট্রীয়। এবং তারপর তুমি তোমার পক্ষ অনুযায়ী তুমি দিবা, যে কারণ এই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের বাংলাদেশটি একটু আয়তনে ছোট, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে আমাদের এই বিষয়, তারপর উপযোগী, কেন উপযোগী, ঠিক আছে, আয়তনে ছোট হওয়ার কারণে। তারপরে এখানে রাষ্ট্রীয় ক্ষমতা এক কেন্দ্রেই থাকে, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ, বা দেশের উন্নয়ন সার্বিকভাবে করা সহজ, ঠিক আছে, কেউ কোনো বিরোধ করারই নেই। এই বিষয় থেকে বাংলাদেশে তুমি মনে করো আসলে এক কেন্দ্রিক হওয়া উপযোগী। আর এই ক্ষেত্রে তুমি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কি এবং কি কি লাভ, কি কি সুযোগ সুবিধা, এই বিষয়গুলো কিন্তু তুমি এই ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো কি কি, এগুলো তুমি এই ক্ষেত্রে বর্ণনা করবা, ঠিক আছে, বর্ণনা করবা। আচ্ছা, গেল এটা।
তারপর আমরা যদি পরবর্তী ইসে যাই, সৃজনশীলে যাই, এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে তোমার শাসন বিভাগ কি। শাসন বিভাগ কি? শাসন বিভাগ হলো আমাদের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুসারে, আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে সেই অনুযায়ী রাষ্ট্র যে বিভাগ দ্বারা পরিচালিত হয় সেটা হলো আমাদের শাসন বিভাগ। তার মানে আইন বিভাগ তোমার আইন অনুসারে সরকারের যে বিভাগ তোমার এই ক্ষেত্রে দেশ পরিচালনা করে সেটা হলো তোমার শাসন বিভাগ। ঠিক আছে, এই বিষয়গুলো কি পয়েন্টগুলো মনে রাখলেই হয়ে যায়। আর তারপরে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে একনায়কতন্ত্র কি। একনায়কতন্ত্র হলো তোমার যেখানে এমন এক ধরনের শাসন যেখানে তোমার রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে একটি দল, একটি গোষ্ঠী, এবং তারা একচেটিয়াভাবে তোমার এটা প্রণয়ন করে থাকে। এই যে একচেটিয়াভাবে তারা প্রণয়ন করে একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীর উপরে এটা তোমার থাকে, পুঞ্জীভূত থাকে। ঠিক আছে, এখানে তারাই সর্বেসর্বা, যেটা আমাদের কোথায় আছে বলতো? এটা আমাদের নর্থ কোরিয়াতে কিন্তু আমাদের এই ধরনের শাসন ব্যবস্থা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখার বিষয় যে নর্থ কোরিয়াতে আমাদের কিন্তু একনায়কতন্ত্র আছে। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু একনায়কতন্ত্র না। ঠিক আছে, তারা আর কি তাদের ইচ্ছা মতো, তারা কোনো জনপ্রতিনিধি লাগে না, তারা নিজেদের মতো করে তারা দেশকে করে শাসন করে। ঠিক আছে, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাদের ইচ্ছা। ঠিক আছে, তারা যা বলবে তাই হবে। এটাই হলো তোমার একনায়কতন্ত্রের মূল মন্ত্র আর কি। চিত্রে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? জনগণের অধিকার নিশ্চিত করে, এটা তিনটা বিভাগই করে। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, এটা তোমার আইন বিভাগও করে, বিচার বিভাগও করে। ন্যায় বিচার নিশ্চিত করে, একটা বিভাগ, বিচার বিভাগ। অতএব তিনটা বৈশিষ্ট্য কার সাথে মিলে? তিনটা বৈশিষ্ট্য মিলে কিন্তু আমাদের বিচার বিভাগের সাথে কিন্তু আমাদের তিনটা বৈশিষ্ট্য মিলে যায়। ঠিক আছে, অতএব আমরা বুঝতে পারি যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে আমাদের আছে কে? প্রশ্নবোধক চিহ্নিত স্থানে আছে আমাদের বিচার বিভাগ। ঠিক আছে, এবং কি চেয়েছে এদিকে? বিচার বিভাগকে নির্দেশ করো তোমার পাঠ্যপুস্তকের আলোকে করো। কেন বিচার বিভাগকে এটা করে, কিভাবে করে? এই ক্ষেত্রে তোমার বিচার বিভাগের কিন্তু তোমার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে সেকেন্ড প্যারাতে। প্রথম প্যারাতে বললা তুমি বিচার বিভাগের সাথে, তারপর সেকেন্ড প্যারাতে তুমি বিচার বিভাগের বৈশিষ্ট্যগুলো তুলে ধরলা। বিচার বিভাগের বৈশিষ্ট্য যখন তুলে ধরলা, তারপর তুমি তৃতীয় উদ্দীপকের সাথে মিলে যায় যে এই ভাগগুলো। অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের বিচার বিভাগকেই করছে, নির্দেশ করছে। এই বিষয়টা তুমি এইভাবে মিলিয়ে দিবা আর কি, একদম ম্যাথের মতো আর কি, যে বাম পক্ষ ডান পক্ষ যেভাবে মিলে সেভাবে তুমি দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারা অর্থাৎ উদ্দীপকের মাধ্যমে তুমি যখন বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দিবে, তখন কিন্তু তোমার নাম্বারটা ম্যাথের মতোই আসবে। ঠিক আছে, ঘতে বলা হচ্ছে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের উল্লিখিত বিভাগের ভূমিকা। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ভূমিকা বা গুরুত্ব আর কি বোঝানো বলতে বলা হয়েছে। তার মানে আমরা এই ক্ষেত্রে বললাম বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে ঘতে বললাম আমরা বৈশিষ্ট্য, আর ঘতে আমাদের কিন্তু তোমার কি চেয়েছে? ঘতে বলা হয়েছে ভূমিকা বা আমাদের গুরুত্ব বলা হয়েছে। ঠিক আছে, গুরুত্বগুলো কি কি? প্রথমে তুমি বলবা যে এই ক্ষেত্রে আমাদের বোঝানো হয়েছে বিচার বিভাগ। ঠিক আছে, বিচার বিভাগের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম বা অনস্বীকার্য বা অত্যাবশ্যক। ঠিক আছে, অত্যাবশ্যক। তারপর তুমি বললে যে বিচার বিভাগ আসলে কি কি ভূমিকা পালন করে। কি কি ভূমিকা পালন করে? জনগণের অংশগ্রহণ, আইন, তারপর ন্যায় বিচার, অবাধ তথ্য প্রবাহ, তারপর মানুষের স্বচ্ছতা, মানুষের জবাবদিহিতা, এই বিষয়গুলোই করে। এবং তুমি তারপরে সেটা অনেক সুন্দর করে লিখতে পারবা যে এই যে পয়েন্টগুলো তুলে ধরছো না, এই পয়েন্টগুলো তুমি তারপর ব্যাখ্যা করলা। এই পয়েন্টগুলো তুমি 3, 4, 5 এভাবে দিয়ে তোমার ব্যাখ্যা করলে। ঠিক আছে, ব্যাখ্যা করার পরে তুমি এই ক্ষেত্রে তুমি কি কি ভূমিকা পালন করে জনগণের ক্ষেত্রে, এই বিষয়গুলো যখন তুমি এইভাবে পয়েন্ট করে দিবা, বিষয়টা দেখতে অনেক সুন্দর হবে এবং বিষয়টার মধ্যে তোমার মার্কস বৃদ্ধি পাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে যে এটা হলো মাইন্ড গেম। তুমি টিচারকে কতটা খুশি করতে পারো, টিচারকে কতটা তার খাতা দেখার প্রতি আকৃষ্ট করতে পারো এবং কত সহজে তাকে বুঝাইতে পারো, যখন তুমি এইভাবে করে দিলা। ঠিক আছে, পয়েন্ট করে দিলা, সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজগুলো সে করে, মিলে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু টিচার তোমাকে বলবে যে না, এই ছেলেটা বুঝাতে পারে, এই ছেলেটা ভালো পারে বিধায় ভালো বুঝাতে পারে, অতএব একে নাম্বার দেওয়া যায়। ঠিক আছে, এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবা। দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে বাংলাদেশে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
এক কক্ষ বিশিষ্ট। ভারত, পাকিস্তান, ইউকে, ইউএসএ, কানাডা এইসব দেশে, কানাডা না সরি, ইউকে, ইউএস, ভারত, পাকিস্তান এইসব দেশে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এরকম থাকে আর কি। আর জাতি আর জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য কি? জাতি আর জাতীয়তাবাদের মধ্যে জাতীয়তার মধ্যে পার্থক্য হলো এরকম যে তোমার জাতীয়তা হলো যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ, ঠিক আছে, এরা হলো তোমার একই জাতীয়তার। আর তোমার জাতি কি? জাতি হলো তোমার একটি জাতি হচ্ছে তোমার জাতীয়তা যা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংগঠিত, মানে এরা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংগঠিত। কিন্তু জাতীয়তা কিন্তু এরকম না। জাতীয়তা তোমার গঠিত হয় তোমার ভাষা, ধর্ম, বংশ এইগুলা দ্বারা কিন্তু এই ক্ষেত্রে আমাদের জাতিটা করা হয়, নিশ্চিত করা হয়, ঠিক আছে। জাতিতে কিন্তু রাজনৈতিক সংগঠন থাকে, কিন্তু জাতীয়তে কিন্তু রাজনৈতিক সংগঠন থাকে না। জাতি কিন্তু স্বাধীন সার্বভৌম হয় কিংবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকতে পারে, কিন্তু জাতীয়তা কিন্তু সুসংগঠিত না, বা এরা স্বাধীনতা নাও থাকতে পারে, স্বাধীন নাও হতে পারে, বা স্বাধীনতাকামী নাও হতে পারে। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিভাগ? এই প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিভাগ বসবে? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, জনমত গঠন, সংবিধান প্রণয়ন কে করে? এটা করে ওয়ান এন্ড অনলি আমাদের আইন বিভাগ। আইন বিভাগ করে এবং তার গুরুত্ব বলতে বলা হয়েছে, ঠিক আছে। আইন বিভাগের কার্যাবলী এবং গুরুত্ব এই বিষয়টা কিন্তু আমরা পূর্বেই দেখে এসেছি যে আইন বিভাগের কার্যাবলী কি এবং আইন বিভাগের আমাদের গুরুত্বগুলা কি কি। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন শাসন বিভাগের বৈশিষ্ট্য, শাসন বিভাগের গুরুত্ব, আইন বিভাগের বৈশিষ্ট্য, আইন বিভাগের গুরুত্ব, বিচার বিভাগের বৈশিষ্ট্য, বিচার বিভাগের গুরুত্ব, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলা মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আমরা আমাদের 8 নম্বর সৃজনশীলে যাই। 8 নম্বর সৃজনশীলে দেখো এখানে বলা হচ্ছে যে শাসন বিভাগের প্রধানকে, শাসন বিভাগের প্রধানকে, শাসন বিভাগের প্রধান হলো প্রধানমন্ত্রী, ঠিক আছে। এটা মনে রাখবা যে শাসন বিভাগের প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে খতে যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি? এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে অলরেডি আমরা বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকের শাসন ব্যবস্থায় তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? শাসন ব্যবস্থায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? এই ক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসিত একটা সরকার, যে ক্ষেত্রে তার ক্ষমতা নিরঙ্কুশ নয়। যদিও আমরা জানি যে রাষ্ট্রপতি শাসিত সরকারগুলোতে কি থাকে, ক্ষমতা নিরঙ্কুশ থাকে, তার হাতে সব মুষ্টিবদ্ধ থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। এক্ষেত্রে কিন্তু ক্ষমতা নিরঙ্কুশ নয়। কেন নয়? আইন বিভাগ ও শাসন বিভাগের নিকট রাষ্ট্রপতির ক্ষমতা যৌক্তিক নিয়ন্ত্রণ ও আরোপ নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে এক্ষেত্রে অন্য একটি বিষয় ফুটে উঠেছে, যেই বিষয়টি এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার ভারসাম্য নীতি, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কথা এক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। যদিও এটা আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু এখানে আমাদের তার নিয়ন্ত্রণ, তার ক্ষমতার উপর কিছু নিয়ন্ত্রণ প্রদান করা হয়েছে ভারসাম্য রক্ষার জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে তার কাজের উপর আইন বিভাগ কিংবা বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারবে, তার কাজটি সঠিক হয়েছে কি হয়নি তাকে বিচারের আওতায় আনতে পারবে, তার এইগুলাকে আইন বিভাগ বা আইন সভায় নিয়ে নাকচ করে দিতে পারবে, এই বিষয়গুলা করতে পারবে, তার কাছে জবাবদিহিতা চাইতে পারবে, তার স্বচ্ছতা থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু কিসের অন্তর্ভুক্ত? এগুলো হলো নিয়ন্ত্রণ, মানে তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ এবং তার ক্ষমতার একটা ভারসাম্য নীতি। ধরে একটা বিষয় তোমার ক্ষমতা আছে 120, ঠিক আছে, এই বিষয়টাকে সে 3 ভাগ করে 40 করে তোমার সবাইকে আলাদা আলাদা দিয়ে দিবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তার একাই যে সে 120 রাখবে এটা পারবে না, যেটা নর্মাল রাষ্ট্রপতি শাসিত সরকারে হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইউএসএতে তোমার এই বিষয়টা করা হচ্ছে যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির একটা বিষয় এক্ষেত্রে প্রতিফলিত হয়েছে, এবং এটাই তুমি এক্ষেত্রে ভারসাম্য ও নিয়ন্ত্রণের নীতি কি এটা তুমি তুলে ধরবা, এবং তুলে ধরার পরে এক্ষেত্রে বলবা তুমি এক্ষেত্রে এসে উদ্দীপকে বলা হয়েছে, উদ্দীপকে কি বলা হয়েছে, এটা 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 এবং এটার সাথে আমরা যেই বিষয়টা আলোচনা করেছি এটার মিলে যায়, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির বিষয়টি প্রতিফলিত হয়েছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কার্যকর ও ভারসাম্য শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠায় উদ্দীপকের উপরোক্ত বিষয়টি, যেটি কোনটি? নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কিভাবে কার্যকর ভারসাম্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে, এটার গুরুত্ব মূল্যায়ন করে, যে গুরুত্ব মূল্যায়ন করতে বলা হয়েছে। তো
তো কার্যকর ভারসাম্য শাসন ব্যবস্থার প্রতিষ্ঠায় উদ্দীপকের আলোচ্য বিষয়টি তথা গুরুত্ব অত্যাধিক অপরিসীম, ঠিক আছে। তারপর তাৎপর্যপূর্ণ এগুলা কিন্তু আমরা বলি যেগুলা, ঠিক আছে, এগুলোই বলবা। তারপর বলার পরে তুমি এই ক্ষেত্রে বলবা যে আসলে এই কার্যকর ভারসাম্য আসলে শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, ঠিক আছে। যে ক্ষেত্রে তোমার সকলের সমান ক্ষমতা থাকবে, এটা এর মাধ্যমে ভারসাম্য থাকবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে, এর মাধ্যমে তোমার কার্যকর একটা শাসন ব্যবস্থা থাকবে। এগুলো হলো তোমার কার্যকর এবং ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা। এটা তুমি দ্বিতীয় প্যারায় তুমি এটা উল্লেখ করবা, দ্বিতীয় প্যারায় উল্লেখ করার পরে তারপর তুমি এই ক্ষেত্রে আরও কিছুই বলবা যে এই ক্ষেত্রে কী কীভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আইন বিভাগ আইন প্রণয়ন করবে, আবার বিচার বিভাগ সেই আইনের বৈধতার বিচার করবে, ঠিক আছে। শাসন বিভাগ সেই অনুযায়ী দেশ চালাবে, দেশ শাসন করবে। এইভাবে কিন্তু তারা আসলে এইটার ফলে কি হয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হয়, পাশাপাশি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রয়োগ করা হয়, ঠিক আছে। এর ফলে আমরা বুঝতে পারি যে উদ্দীপকের যে বিষয়টি, ঠিক আছে, ভারসাম্য ও নিয়ন্ত্রণ নীতি যেটা, এর ফলে কিন্তু আমরা একটা কার্যকর ও ভারসাম্যপূর্ণ একটা শাসন ব্যবস্থা প্রয়োগ করতে পারছি। অতএব বোঝা যাচ্ছে যে তোমার এর গুরুত্ব অপরিসীম। তারপর তুমি তিনটা বিভাগ দিয়ে বলা যে আইন বিভাগ আইন প্রণয়ন করতে পারবে, ঠিক আছে। তারপর শাসন বিভাগ সেই অনুযায়ী দেশ চালাবে, বিচার বিভাগ সেই অনুযায়ী বিচার হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়গুলো তারা করবে, ফিল আপ করবে, ঠিক আছে। এই বিষয়গুলোই তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে আর কি। আমাদের দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে যে লেখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে। লেখ শব্দটি এসেছে আমাদের টিউটনিক শব্দ থেকে আমাদের লেখ শব্দটি এসেছে, যার অর্থ কি, যার অর্থ হলো স্থির, ঠিক আছে। যদিও তোমার এখানে অর্থ চাইনি, অর্থ তোমার দিতেও হবে না, কারণ একটা ওয়ার্ড বেশি লিখলে তোমার এখানে একটু 5 সেকেন্ড নষ্ট হবে, তোমার কোনো নাম্বার বৃদ্ধি পাবে না। এখানে তোমার 1-এর জায়গায় 1.5 দিবে না, ঠিক আছে। সো দরকার নাই তোমার এই ক্ষেত্রে করার। কোন ভাষা থেকে এসেছে শুধুমাত্র এটা মনে রাখবা। এটা অনেকে ল্যাটিন দিয়ে দেয়, কারণ এল আছে, বা আমরা জানি যে বেশিরভাগ এই শব্দগুলো ল্যাটিন থেকে এসেছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের টিউটনিক থেকে এসেছে, ঠিক আছে। তারপর খ থেকে কি বলতেছে, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি, যেটা আমরা জাস্ট প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি। তারপর উদ্দীপকে এর রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, গুণসমূহ উল্লেখ করো, মানে বৈশিষ্ট্যগুলো, গুণসমূহ মানে আমাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমাদের বৈশিষ্ট্যগুলো আসলে দেখে আমরা কোন সরকার ব্যবস্থা বোঝানো হয়েছে। এতে বলা হয়েছে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যের ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু এই যে এখানে বিভাজন আছে, ঠিক আছে, ক্ষমতার বিভাজন আছে, তার মানে এটা আমাদের কি, এটা হলো আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে। এবং তাহলে কোনটা, এতে তো যুক্তরাষ্ট্রীয়। বি এর ক্ষেত্রে বলা হচ্ছে বিতে একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হচ্ছে, অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এবং এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণগুলোও কিন্তু পূর্ববর্তী কোশ্চেনগুলোতে আলোচনা করা হয়েছে, এবং এইটার সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো আমাদের 10 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হচ্ছে তুমি বা দেশের জনগণরা ভোট প্রদানের মাধ্যমে একজন প্রতিনিধি সেট করবে। যেমন বাংলাদেশে 300টা সংসদীয় আসন আছে, সেই জায়গা থেকে প্রতি জেলার প্রতি সংসদীয় আসন থেকে তোমার করা হয়, প্রতিনিধি প্রেরণ করা হয়, ঠিক আছে। তারা একটা ভোট প্রদানের মাধ্যমে জাতীয় নির্বাচনে তারা একজন প্রতিনিধি প্রেরণ করে। এই প্রতিনিধি প্রেরণের মাধ্যমে তারা আসলে এই যে গণতন্ত্রটা প্রতিষ্ঠা করছে, এটাই হলো আমাদের প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। দেখো এক্ষেত্রে এই বিষয়টাই বলা হচ্ছে যে নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে, যেহেতু তারা ডিরেক্ট এই ক্ষেত্রে সংসদে আসতে পারবে না, 20 কোটি মানুষ তার একটা সংসদের মধ্যে আসতে পারবে না, তাই তারা তাদের প্রতিনিধিদেরকে এইখানে গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে করছে, তাদের বাছাই করছে রাষ্ট্র পরিচালনার জন্য। এটাই হলো আমাদের প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। এখানে দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝানো হয়, এটা আমরা জানি যে তারা এককেন্দ্রিক না হয়ে বরং অঙ্গরাজ্যগুলোয় ক্ষমতা বন্টন করে দেয় এবং সেই অনুযায়ী একটা দেশ পরিচালিত হয়। এটা হলো আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তারপর উদ্দীপকে রায়হানা আহমেদের প্রতিষ্ঠান কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ, কোন শাসন ব্যবস্থার সাথে বলতো। এই ক্ষেত্রে আমরা যদি উদ্দীপকটা দেখি, উদ্দীপকে বলা হচ্ছে রায়হান আহমেদ, যেখানে তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে, এই যে পরামর্শ আছে কার, সহকর্মীদের, তার মানে সে নিজে সর্বে সর্বা না, সে
সহকর্মীদের পরামর্শ নেয় যে আমার কি করা উচিত, হ্যাঁ এখন তো আমাদের লাভ হচ্ছে না, আমাদের কি করা উচিত বা এই কাজটা আরও কী করলে আরও ভালো হবে। ঠিক একইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা শাসন ব্যবস্থা আছে যেখানে আমরা এইগুলা নেওয়া হয়, অপরজনের মতকে করা হয়। তো এটা কোনটা? এটা হলো আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থায় যে সংসদ সদস্য থাকে, ঠিক আছে, তারা বলে যে না আপনার এই বিলটা বা এই আইনটা ভুল হয়েছে বা এই সব ক্ষেত্রেই করা হচ্ছে, ঠিক আছে, যে এই এই বিষয়গুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকে, ঠিক আছে। এইটার সাথে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এটা সংসদীয় শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপরে তুমি দেখবা যে সংসদীয় শাসন ব্যবস্থা কি। সংসদীয় শাসন ব্যবস্থা হলো যেখানে মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে, ঠিক আছে, এবং মন্ত্রী পরিষদ তাদের সংসদের প্রতি দায়ী থাকেন এবং সরকার প্রধান মন্ত্রীদের কথা শোনেন, তারপর সংসদের সদস্যদের কথা শোনেন। এই বিষয়গুলো তোমার এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। এবং তারপর উদ্দীপকের সাথে তোমার এটা কম্পেয়ার করতে হবে। সাথে কম্পেয়ার করে, অর্থাৎ এটা আমাদের প্রয়োগমূলক অংশ, ঠিক আছে, কম্পেয়ার করতে হবে এই ক্ষেত্রে তোমার, ঠিক আছে। তো এটা গেল। আর তারপর আমাদের ঘতে বলতেছি কি, ঘতে বলতেছে উদ্দীপকের প্রতিষ্ঠানসমূহের পরিচালনা, প্রতিষ্ঠানসমূহ, তার মানে এখানে আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা হলো আমাদের আরিয়ান আহমেদের প্রতিষ্ঠান। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণকরণের সাথে কারোর সাথে পরামর্শ করেন না, বরং তার মতামত অন্যদের উপর চাপিয়ে দেন। এই যে তার নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দেন, এটা যদি হয় তাহলে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা। এটা হলো আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রায়হান আহমেদের এবং আরিয়ান আহমেদের হচ্ছে, রায়হান আহমেদেরটা হচ্ছে আমাদের কার্ডটা সমর্থন করো, ঠিক আছে। এটা যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি সংসদ থেকে অধিক দায়িত্বশীল, কারণ এই ক্ষেত্রে মন্ত্রীরা সরকার প্রধানের প্রতি এবং সরকার প্রধান সংসদের প্রতি এবং জনগণের প্রতি এখানে দায়িত্বশীল থাকে, তাদের প্রতি স্বচ্ছতা থাকতে হয়, জবাবদিহিতা থাকতে হয়, ন্যায় বিচার থাকতে হয়, যেটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় বা আরিয়ান আহমেদের উদ্দীপকের সাথে মিলছে না। কারণ আরিয়ান আহমেদ এই ক্ষেত্রে নিজের মতামতগুলো অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে সে কিন্তু মতামতগুলো যেই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি যে আমরা রায়হান আহমেদ কি করছে, সে অন্যদের থেকে মতামত নিচ্ছে যে আমার কি করা উচিত, আমার কি না করা উচিত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থাটা নাই। অতএব আমরা বুঝতে পারি যে কোনটা, আমরা বুঝতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থাটা অধিক দায়িত্বশীল, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আইনগত অধিকার কি। আইনগত অধিকার কি, তোমার এই যে সরকার যে তোমার সংবিধান বা বিভিন্ন আইন করে তোমাকে যে অধিকারগুলো দিয়েছে, ঠিক আছে, এই অধিকারের এই যে অধিকার, এগুলো হচ্ছে তোমার আইনগত অধিকার, ঠিক আছে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত যেসব আইন এবং এই যে অধিকারগুলো, এইটাই হচ্ছে তোমার আইনগত অধিকার, ঠিক আছে। তারপর খতে আমাদের বলা হচ্ছে কি, মানবাধিকার বলতে কি বোঝায়। মানবাধিকার নিয়ে অনেক কথা বলা হয়েছে, আর বলার কিছু নেই। মানবাধিকার হলো ধর্ম, বর্ণ, জাতি ভেদে, ঠিক আছে, মানুষের জন্মগতভাবে যে অধিকারগুলো, তুমি যেখানে জন্মাও, যেই দেশে জন্মাও, যেইভাবে জন্মাও, তুমি হতে পারে পঙ্গু বা তুমি হতে পারে নর্মাল মানুষ, সাদা, কালো, হিন্দু, মুসলিম, যেটাই হোক, তোমার মানবাধিকার একই থাকবে। তোমার খাদ্য লাগবে, তোমার চিকিৎসা লাগবে, তোমার স্বাস্থ্য লাগবে, তোমার এই ক্ষেত্রে তোমার বাসস্থান লাগবে। এই যে অধিকারগুলো, এগুলোই হচ্ছে আমাদের মানবাধিকার। তারপর দেখে এক্ষেত্রে গতে বলা হচ্ছে আমাদের বাটলারের রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা। বাটলার রহমতকে বললো তার নিজের দেশে কি আছে, একটি মাত্র রাজনৈতিক দল, ঠিক আছে। একটি মাত্র রাজনৈতিক দল কোথায় থাকে, যেখানে একনায়কতন্ত্র থাকে। এবং একনায়কতন্ত্র কি, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী আলোচনাগুলোতে আমরা কিন্তু করে আসি যে একনায়কতন্ত্র কি, এখানে একটা দল থাকে, তার প্রতিনিধি নির্বাচনে কোনো অপশন থাকে না, ঠিক আছে। সে ওই একনায়কতন্ত্র যা চায় সেভাবে সেই সরকার প্রধান, ঠিক আছে। মানে বলা যায় যে এখানে কোনো নির্বাচন বা এখানে গণতন্ত্র চর্চার কিছু নেই, ঠিক আছে। এখানে ওই একটা দলই বারবার নির্বাচিত হইতে থাকে, ঠিক আছে। এরকম হয়, যেমন এরকম একনায়কতন্ত্র আমাদের আছে উত্তর কোরিয়ায়, কিংবা বলা যাইতে পারে আমাদের রাশিয়াতেও এরকম আছে, কিংবা চীনেও আছে, ঠিক আছে। এরকম হয়, কিছু কিছু দেশ উন্নয়ন করে, কিছু কিছু সরকার প্রধান যদি খারাপ হয় তারা উন্নয়ন করে না। এই হলো বিষয়, ঠিক আছে। তবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলে তোমার অবশ্যই উন্নয়ন করতে হবে, কারণ উন্নয়ন না করলে তোমার পরবর্তী
যেই নির্বাচন আসবে তুমি সেখানে নির্বাচিত হবা না। কিন্তু যখন তোমার একদলীয় থাকবে, তুমি নির্বাচিত যেহেতু অটো পাসের মতো হচ্ছে, তুমি এই ক্ষেত্রে উন্নয়ন করলেও তুমি সরকার, তুমি না করলেও তুমি সরকার, সর্বে সর্বা। ঠিক আছে, এইটাই। তো ঘতে বলা হচ্ছে উদ্দীপকের রহমত ও বাটলারের মধ্যে কোন দেশের নাগরিক অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে? কোন দেশ? রহমতের দেশে কি আছে? বিগত নির্বাচন বাটলার রহমতের একাধিক প্রার্থী, রহমতের দেশে একাধিক প্রার্থী আছে, জনগণ পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করছে। তার মানে এই ক্ষেত্রে একাধিক প্রার্থী আছে মানে কি একাধিক রাজনৈতিক দল বিদ্যমান, মানে এখানে দ্বিদলীয় বা বহুদলীয় সরকার ব্যবস্থা আছে। ঠিক আছে, তো কোনটায় অধিকারের সাথে সচেষ্ট, এটা অবশ্যই আমরা বুঝতে পারি যে এটা আমাদের রহমতের যে দেশ সেই দেশ, বা অর্থাৎ যেখানে বহুদলীয় সরকার ব্যবস্থা বা দ্বিদলীয় সরকার ব্যবস্থা আছে সেইখানেই আমাদের জনগণের বা নাগরিকের অধিকার রক্ষায় সচেষ্ট। কারণ তুমি ধরো একটা যে জায়গায় তোমার দুইজন প্রার্থী আছে, ঠিক আছে, দুই দল থেকে দাঁড়ালো, তো জনগণ ধরো তোমার এখন বিএনপিকে ভোট দিয়ে পাশ করলো, বিএনপি যখন ওই উন্নয়নটা করলো না 5 বছরে, তখন কিন্তু জনগণ আর ওই দলকে ভোট দেবে না, তখন কিন্তু সে অপর যে দল আওয়ামী লীগ তাকে ভোট দেবে। ঠিক আছে, এইরকম। কিন্তু তোমার যখন থাকবে, ধরো তোমার একটা দলই আছে শুধু দেশে, ঠিক আছে, উত্তর কোরিয়ার মতো, এক্ষেত্রে কিন্তু সে তার নাগরিকদের উন্নয়ন করার কোনো করবে না, কারণ সে অটো পাস করেছে। ঠিক আছে, তার এই ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আর করারই নাই যে আমি উন্নয়ন না করলে আমি নির্বাচিত হব না, ক্ষমতা আমার কাছে থাকবে না, মানুষ আমাকে ঘৃণা করবে। ঠিক আছে, এইরকম কোনো বিষয় কিন্তু থাকে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নাগরিকদের অধিকার সচেষ্ট কে থাকে, এই ক্ষেত্রে নাগরিকদের অধিকার সচেষ্ট থাকে রহমতের যে দেশটি, ঠিক আছে, রহমতের যে দেশ, ঠিক আছে, সেটি আমাদের নাগরিকদের অধিকার সচেষ্ট থাকে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 12 নম্বরে গণতান্ত্রিক সরকার, এক্ষেত্রে করাষ্ট্র খরাষ্ট্র। ঠিক আছে, এই সেম কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস এই সেম প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসছে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক, তার মানে এটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার, এটা হলো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এখানে কারণ তারা মন্ত্রীগণ আইনসভার সদস্য, তাদের আইনসভার প্রাধান্য থাকে, এক্ষেত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকে, রাষ্ট্রপতির অনুগত মন্ত্রিসভা থাকে। ডেমোস অর্থ কি? ডেমোস অর্থ হলো আমাদের জনগণ। ঠিক আছে, তারপরে এক্ষেত্রে কোশ্চেন করা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝানো? সর্বজনীন ভোটাধিকার বলতে বোঝানো হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্কদের যে ভোট প্রদানের যে অধিকার, সেটাই হলো সর্বজনীন ভোটাধিকার। ঠিক আছে, এই বিষয়টাই তোমার এখানে বলা হচ্ছে যে তুমি ল্যাংড়া বা তুমি বোবা বা তুমি কানে শুনতে পাও না, তুমি চোখে দেখতে পাও না, তুমি বৃদ্ধ, তুমি জুয়ান, বা তুমি সাদা, তুমি কালো, তুমি হিন্দু, মুসলমান, কোনো কিছুই তোমার এক্ষেত্রে ভোট প্রদানে তোমাকে বাধা করবে না, প্রদান করবে না। শুধুমাত্র যদি তুমি প্রাপ্তবয়স্ক হও, অর্থাৎ 18 বছর পেরিয়ে থাকো, তোমার যদি ভোটার আইডি কার্ড থাকে, এনআইডি কার্ড থাকে, তুমি অবশ্যই ভোট প্রদান করতে পারবে, এই ক্ষেত্রে তোমার আর কোনো বাধা থাকবে না। এটাই হলো আমাদের সর্বজনীন ভোটাধিকার। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো গতে বলা হচ্ছে আমাদের খরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তুমি কি মনে করো খরাষ্ট্রের সরকার ব্যবস্থা খরাষ্ট্রের চেয়ে উত্তম? মন্ত্রী পরিষদ উত্তম, অবশ্যই উত্তম। যেই এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি সলভ করে আসছি যে এই ক্ষেত্রে তোমার জবাবদিহিতা থাকে, এই ক্ষেত্রে তোমার জনগণের ভোটে নির্বাচিত হয়, এই ক্ষেত্রে তাদের একটা সরকার থাকে। ঠিক আছে, তারা যারা জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসে, ঠিক আছে, এবং তারা এই ক্ষেত্রে এই তার আইনসভার নিকট অনুগত থাকে, তারা সংসদের মাধ্যমে এই বিষয়ে আলোচনা করে, আইন পাশ করে। ঠিক আছে, এরকম কিন্তু রাষ্ট্রপতি শাসিত তাদের মন্ত্রীগণের পদত্যাগ করার কোনো সুযোগ নেই, তাদের জবাবদিহিতা বা স্বচ্ছতার কোনো বালাই নেই। রাষ্ট্রপতির যাকে পছন্দ তাকেই নেবে, সে ভালো হোক বা মন্দ হোক, কিংবা ক্ষমতা এই ক্ষেত্রে তোমার স্বতন্ত্রীকরণ থাকলেও তোমার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতা রাষ্ট্রপতির হাতে মিলিয়ে থাকে, এবং রাষ্ট্রপতি কিন্তু তোমার এই ক্ষেত্রে যেভাবে চায় সেইভাবে তোমাকে চালায়। ঠিক আছে, অর্থাৎ উত্তম কোনটা? উত্তম হলো আমাদের ক। ঠিক আছে, তুমি এটার সাথে একমত? তারপর দেখো পরবর্তী আমাদের যে এইটা আছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হলো 4টি। ঠিক আছে, রাষ্ট্রের উপাদান 4টি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি? এটা যুক্তরাষ্ট্রের যে সরকার ব্যবস্থা সেটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা না, বাই দ্য ওয়ে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো যেই সরকার ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলোর যে থাকে সরকার ক্ষমতা থাকে, ওইটাই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে। এটা জনাব ইকবাল হোসেন সরকার কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের নির্বাচনমূলক কাজ ব্যাখ্যা করো, ঠিক আছে। ইকবাল হোসেন সরকার একটি বিভাগের সদস্য। সরকার গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত তার বিভাগ আলোচনা করে গৃহীত হয়। সরকারের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব তার বিভাগ থেকে পাস হয়, ঠিক আছে। ইকবাল লক্ষ্য করেছেন তার বিভাগের চেয়ে অন্য একটি বিভাগ শক্তিশালী হয়ে উঠেছে, তার বিভাগে আলোচনা ছাড়া অন্য বিভাগ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছে। আসলে ইকবাল সাহেবের বিভাগ কোনটা বলতে? ইকবাল সাহেবের বিভাগটা হচ্ছে আইন বিভাগ। কারণ আমরা এক্ষেত্রে বুঝতে পারছি কি, আমরা এক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দিয়ে বুঝতে পারছি যে এক্ষেত্রে তোমার বৈশিষ্ট্য দেওয়া আছে। তার বিভাগ কি করে? তার আয় ব্যয়ের হিসাব প্রণয়ন করে, ঠিক আছে। এই বিষয়টা থেকে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা এই বিভাগের নির্বাচনমূলক কাজ, ঠিক আছে। নির্বাচনমূলক কাজ কি? এই বিভাগের তিনটির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই বিভাগ, ঠিক আছে। তারপর এই বিভাগে তোমার যেই কাজকর্মগুলো দেওয়া আছে নির্ভরশীল বা অপর দুটি, ঠিক আছে, দুটি বিভাগের মধ্যে তাদের সম্পর্ক বজায় রাখা, ঠিক আছে। তারপর আইন প্রণয়ন করা, তারপর বাৎসরিক বাজেট প্রণয়ন করা, ঠিক আছে। তারপর নির্বাচনমূলক যেসব কাজ আছে এগুলো সরকার এমন একটি, তারপর তুমি উদ্দীপকের সাথে মিলালা, উদ্দীপকের সাথে তারপর বললা যে রাষ্ট্রের কাজ পরিচালনা আইন বিভাগ, আইন প্রণয়ন হচ্ছে আইন বিভাগের প্রধান কাজ, ঠিক আছে। তবে আইনসভা এর পাশাপাশি নির্বাচনমূলক কাজও করে থাকে, যেমন সে কি করে? রাষ্ট্রপতি ও স্পিকার আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, ঠিক আছে। তার মানে আইনসভার সদস্য কারা থাকে? সংসদ সদস্যরা, ঠিক আছে। এবং তারা কি করে? এই যে নির্বাচনমূলক কাজটা কি, তারা এই যে রাষ্ট্রপতি এবং স্পিকার যে নির্বাচন করলে এটা হলো তাদের নির্বাচনমূলক কাজ, ঠিক আছে। এবং তারা তাদের তর্ক বিতর্কের মাধ্যমে যে জনমত গঠিত হয় এটাকেও নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করে, ঠিক আছে। এইভাবে তারা আর কি নির্বাচন কার্যক্রমকে প্রভাবিত করে বা নির্বাচন কার্যক্রম পরিচালনা করে। ঘতে বলা হচ্ছে জনাব ইকবালের বিভাগের ক্ষমতার, অর্থাৎ আইন বিভাগের ক্ষমতার কারণ বিশ্লেষণ হ্রাস করো। কারণ আরেকটি বিভাগ তার বিভাগ থেকে পাশ হয়, কিন্তু তার বিভাগের চেয়ে অন্য একটি বিভাগ শক্তিশালী উঠেছে। ওই অন্য একটি বিভাগ কি এবং তার বিভাগের ক্ষমতা হ্রাসের কারণ এই ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। নানা কারণে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে, এর কারণ কি? আইন বিভাগের তুমি এক্ষেত্রে বললা যে ক্ষমতা হ্রাস পাচ্ছে, তারপর আইন বিভাগ কি এই বিষয়টা তুমি বর্ণনা করলা, তারপর কেন হ্রাস পাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা তুমি এই ক্ষেত্রে বর্ণনা করলে যে আসলে কেন হ্রাস পাচ্ছে, ঠিক আছে। আধুনিককালে সদস্য লাভ করেন কোন শিক্ষাগত যোগ্যতা না, একদম দেখো বাংলাদেশেরই আসছে। শিক্ষাগত যোগ্যতা লাগে না, তার লিডারশিপ লাগে না, তার সম্মোহিত নেতৃত্ব লাগে না, ঠিক আছে, তার কিছুই লাগে না, তার মানুষের প্রতি তার স্বচ্ছতা বা জবাবদিহিতা থাকে না, ঠিক আছে। এইসব কারণে কিন্তু তার কিন্তু এই ইসের কিন্তু ক্ষমতা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তার চেয়ে কে অধিকতর ক্ষমতাশীল হয়ে যাচ্ছে? শাসন বিভাগ, অর্থাৎ সরকার যে বিভাগটা। কারণ সরকার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন বিভাগ কিংবা বিচার বিভাগের উপর তারা প্রভাব ফেলছে, তারা নানাভাবে এই ক্ষেত্রে নানা চাপ সৃষ্টি করছে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু তারা করছে, ঠিক আছে। এর ফলে আমরা বুঝতে পারি কি যে আসলে আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষমতা কে বলতো? এই ক্ষেত্রে ক্ষমতা নীতির প্রবক্তা হচ্ছে আমাদের মন্টেস্কুর কথা বলা আছে। তারপর দেখো নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি পড়েছি। উদ্দীপকের চিহ্নিত স্থানে কোন বিভাগ সংবিধান ও বিচার সংক্রান্ত কাজ? বিচার বিভাগ, ঠিক আছে। এটা আমরা অলরেডি করেছি, ঠিক আছে। এবং এটা কিন্তু মনে রাখবো সংবিধানের অভিভাবক, ঠিক আছে। সংবিধানের অভিভাবক কিন্তু এখানে কে? বিচার বিভাগ। ওই দেখো ওইখানে বলা আছে যে এটা হলো আমাদের বিচার বিভাগ, ঠিক আছে। এই বিচার বিভাগ নিয়ে আমাদের আগে একটা কোশ্চেন ছিল, বলার কিছু নেই এক্ষেত্রে। এবং তারপর বলছে আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মানে গুরুত্ব, যেটাও আমরা পূর্ববর্তী কোশ্চেনে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এটাও নতুন করে বলার কিছু নেই। তারপর দেখো আজকের আমরা শেষের যে সৃজনশীলটা সেখানে যদি আমরা যাই, এক্ষেত্রে বলা হচ্ছে দুইটা সরকার। দেখো এটা আমরা আজকের ক্লাসের মধ্যে 3 নাম্বার একই রকম, 3টা সৃজনশীল এইরকম একই রকম পেয়েছি, ঠিক আছে। তো দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা মন্টেস্কু,
প্রজাতন্ত্র বলতে কি বোঝো? প্রজাতন্ত্র হলো, এটা আমরা পড়েছি তাও একবার দেখে, প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা জনগণ বা জনগণের একাংশ দ্বারা তোমার এটা হয়, ঠিক আছে, নির্বাচিত হয়, এবং জনগণই তোমার এখানে মানে জনগণ মানে হলো প্রজা, প্রজাদের তন্ত্র, ঠিক আছে, প্রজারা এখানে তোমার এইসব তন্ত্র সৃষ্টি করে বা আইন সৃষ্টি করে প্রজারা, ঠিক আছে, এটাই হলো তোমার নির্বাচিত করে তারা পরোক্ষভাবে, ঠিক আছে, এইটাকে তারা প্রজাতন্ত্র বলছে। এবং ঠিক আছে, প্রজাতন্ত্র সাধারণত ওই রাষ্ট্রটার সার্বভৌম হয়ে থাকে, ঠিক আছে, এই এই বিষয়গুলো তারা এখানে তুলে ধরেছে। উদ্দীপকে দুটি রাষ্ট্রের চিত্র ফুটে উঠেছে, একটা হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আরেকটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা এটাই করেছি। কোন সরকারটি বাংলাদেশের সাদৃশ্য রয়েছে? বাংলাদেশের সাথে সাদৃশ্য রয়েছে হলো এই যে রাষ্ট্রপ্রধান, নাম সর্বস্ব, প্রধানমন্ত্রী সরকার প্রধান, মন্ত্রিপরিষদ তার কাজের জন্য এই বিষয়গুলো তুমি করে দিবা, যে বাংলাদেশে এই আছে, এই বৈশিষ্ট্যগুলো দিবা আর কি, যে তোমার মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য দিবা, এবং তারপর বলবা যে এগুলা বাংলাদেশের বিদ্যমান আছে এবং এটারই দিবা, এটার বৈশিষ্ট্য দিবা, বলবা যে এটা বাংলাদেশের সাথে বিদ্যমান নেই, সাদৃশ্য নেই, অতএব আমরা বুঝতে পারি যে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে ক নামক সরকার, অর্থাৎ মন্ত্রিপরিষদ বা রাষ্ট্রপতি শাসিত সরকারের সাথে। আচ্ছা, আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। আমাদের সাথে থাকুন, কারণ পরবর্তীতে আমাদের বাকি ক্লাসগুলো আস্তে আস্তে আপলোড করা হবে।